5 তারিখ নীরা, অনিকের বড় বোন হলো নীরা, আপুর বিয়ে। আমি বললাম সরি রে দোস্ত, আমি যেতে পারবো না। অনিক বললো আরে শালা তোরা আসতে হবে না, আমরাই আসবো, বিয়েটা আসলে চাচার বাড়িতেই হবে। কি বলছিস? আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম কি ওনারা সবাই কি আসবেন? অনিক বলল হ্যাঁ ওনারা সবাই আসবে। নেহা আমার চাচাতো বোন, ও তো অবশ্যই আসবে। আর তোর বাবা মাকে তো আমার বাবা আগেই বলে রাখছে। আর তোর বাবা তো আমার বাবার জিগারের দোষ, বাবা বলছে তোর পুরো ফ্যামিলিকে নিয়ে আসবে। আমি বললাম মানে নীলাও আসবে? অনেক বলল হ্যাঁ। আমি বললাম ওরা কি জানে আমি এখানে আছি? অনেক বলল আপাতত না, কিন্তু ওইখানে গেলে সবাই জেনে ফেলবে তুই যে ওইখানে আসিস। আমি বললাম আচ্ছা তুই রাখ, আমি দেখছি কি করব। ওকে তো কল রাখতে বললাম, কিন্তু এখন আমি কি করব? ওরা আমাকে দেখে ফেললে তো ওদের বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে। তাছাড়া বিয়ে বাড়িতে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা ওনারা কয়দিন থাকবে দেখি। অনেককে আবার ফোন দেই, এই ভেবে অনেককে ফোন করলাম। কল দেওয়ার সাথে সাথে অনেক রিসিভ করলো। আমি বললাম হ্যালো অনেক। অনেক বললো হ্যাঁ বল। আমি বললাম আচ্ছা ওনারা কয়দিন থাকবেন? অনেক বললো এখনো কিছু বলা সম্ভব না, বিয়ের এখনো 1 মাস বাকি। আমি বললাম এখন রাখি, পরে কথা বলবো। অনেক বললো আচ্ছা। আচ্ছা বলে ফোনটা রেখে দিলাম। আমি কখনো চাই না ওনাদের সামনে যেতে, আমার কোনো একটা কিছু করা উচিত, কিন্তু আমি কি করব? যাই করি না কেন ওই দিন আমাকে একটু সতর্ক থাকতে হবে। এর ভিতরে আমাকে একটা উপায় বের করতে হবে। চিন্তা করে লাভ নেই, যা হবার তাই হবে। এমন সময় আম্মু ডাক পড়লো। আম্মু বললো কি ব্যাপার, এত মনোযোগ দিয়ে কি চিন্তা করতেছস? আমি বললাম না আম্মু তেমন কিছু না, এমনিতেই। আম্মু বললো তুই কি ভার্সিটির ঘটনা নিয়ে চিন্তা করছিস? আমি বললাম মানে ভার্সিটির ঘটনার কথা আম্মু জানলো কি করে? আম্মু বলল মনে হয় তুই বলে গেছস যে তোর প্রিন্সিপাল তোর আব্বুর বন্ধু হই, উনি তোর আব্বুকে সব বলছে কল করে। আমি বললাম ও। তখন আম্মু বলল থাক বাবা, সেসব নিয়ে চিন্তা করে লাভ নেই, যা হবার তাই তো হয়ে গেছে। জীবনে এমন জোর আসবে যাবে, তোকে শক্ত হতে হবে বুঝলি বাবা, ভেঙে পড়লে চলবে না। আমি বললাম আম্মু বলল আচ্ছা এখন খাবার খেতে আসো। দেখতে দেখতে দিনগুলা কাটতে লাগলো। প্রায় 1 মাস পর আমি এখন আর নেহার কাছে গিয়ে কিছু বোঝানোর চেষ্টা করি না। আপনারা ভাবছেন নেহাকে বলে গেছি, আসলে ভাই নেহা আমার ভালো লাগা না, ও আমার প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসা সহজে ভোলা যায় না। আমি নেহাকে কখনো ভুলতে পারবো না, আগের মতোই ভালোবাসি, কিন্তু প্রকাশ করি না। আমি ওই দিনের পর থেকে আরো অনেক দিন গেছিলাম নেহাকে বোঝানোর জন্য, কিন্তু প্রতিবার চোর খেয়ে আসতে হয়েছে। এখন আর চোর খাওয়ার কোনো ইচ্ছা নাই, তাকে বোঝানোর চেষ্টা করি না, কিন্তু প্রতিদিন ওর জন্য পথের পাশে দাঁড়িয়ে থাকি। ওর যাওয়ার সময় চল করে ওর দিকে তাকিয়ে থাকি, হয়তো এবার আমার কথা শুনবে এই আশা বুকের ভিতর নিয়ে। কিন্তু আমার আশা আমার কাছে থেকে যায়, বাস্তব আর হই না। প্রতিদিন না দেখার বান করে সে চলে যায়, মাঝে মাঝে কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায়, চল করে আমার দিকে তাকিয়ে থাকে। ওর চোখের চাউনি যেন আমাকে আবারও পাগল করে দেই, কিন্তু মনকে সান্ত্বনা দিয়ে বলি ও আমার কথা শুনতে আসেনি। কিন্তু এবার ওকে দেখলে বোঝা যায় ওর চোখ যেন ফুলা থাকে, কিন্তু সে কেন কান্না করতে যাবে? কারণ ও খুব লাজুক স্বভাবের, ওর বুক ফাটলেও মুখ ফাটবে না। ওর দিকে তাকালে আমার বুকের ভিতরটা যেন হুপার করে। কত ভালোবাসার মেয়েটা, কত ভালোবাসতাম ওরে, ওর কষ্ট যে আমার সহ্য হয় না। সেই সাথে নীরা নামের মেয়েটার উপর জন্মে আছে তীব্র ঘৃণা। ও তো আমাকে ভালোবাসত, এই ছিল তার ভালোবাসার নমুনা। আমার ওর কথা ভাবতেই ঘৃণা লাগে। নেহার কান্না মাখা মুখ আমার আর সহ্য হয় না। আমি যখনই ওকে কিছু বলতে যাব তখনই চোখ মুখ বিষিয়ে উঠে তাড়াতাড়ি স্থান ত্যাগ করে। এভাবেই চলছিল আমাদের জীবন। আমি শুধু তাকে একবার দেখার জন্য ভার্সিটিতে যেতাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আসল কথাটা তো বলা হয় নাই, আগামী পরশু অনিকের বড় বোনের বিয়ে। আমি ব্যাপারটা নিয়ে অনেকটাই চিন্তা করছি, কিন্তু কোনো একটা উপায়ও বের করতে পারলাম না, কিভাবে যে ওদের সামনে যাব। ভাবতে ভাবতে রাত প্রায় 12টায় বেজে গেছে, কিন্তু কোনো উপায় পেলাম না। আপনারা ভাবছেন আমি সেই কয়দিন অন্য জায়গায় গিয়ে থাকলেই তো হই। আসলে আমিও ভেবেছি, কিন্তু মা থাকতে দেবে না। উনি আমাকে একটু চোখের আড়াল হতে দেয় না, সারাক্ষণই আমাকে চোখে চোখে রাখেন, অনেক ভালোবাসেন। ভার্সিটিতে গেলে 50 বার কল দিয়ে খবর নেই, আসতে 5 মিনিট লেট হলে শুরু করে দিই কান্না। উনি সারাক্ষণ আমাকে নিয়ে ব্যস্ত থাকেন। আমি যদিও বিয়ের কয়দিন বাইরে থাকতে চাই, সেটা ওনার জন্য সম্ভব হবে না, কিন্তু আমাকে
একটা না একটা উপায় বের করতে হবে। না আগে অনিকের কাছে কল দিয়ে আগে জানতে হবে ওনারা কয়দিন থাকবে। অনিককে ফোন দিলাম, কয়েকবার বাজার পর কল রিসিভ করলো। আমি বললাম হ্যালো অনিক। অনিক বলল কিরে এত রাতে ফোন দিছিস কেন, তাহলে কোনো প্রবলেম হয়েছে নাকি? আমি বললাম না, মানে খবরটা জানতে পারছিস? অনিক বলল কোন খবর? আমি বললাম ওই যে আব্বু আম্মু কয়দিন থাকবে সেটা। অনিক বলল আরে শালা তুই এত রাতে ঘুম না গিয়ে ওনারা কয়দিন থাকবে এটা নিয়ে চিন্তা করছিস? আমি বললাম আরে তুই বলতো। অনিক বলল তোর আব্বুর সাথে আমার আব্বুর কথা হয়েছিল, আমি শুনতে পেলাম। আমার আব্বু তোর আব্বুকে বলছিল কয়েকদিন থাকার জন্য, কিন্তু তোর আব্বু তো থাকবে না, অনেক কষ্টে একদিন থাকার জন্য রাজি হয়েছে। শুধুমাত্র বিয়ের দিন সকালে আসবে, খাওয়া দাওয়া শেষ করে বিকালে চলে যাবে। আমি বললাম শুধুমাত্র একদিনের জন্য এত দূরে আসবে, তার চেয়ে না আসলেই তো পারতো। অনিক বলল উনি তো আসতে চাচ্ছিল না, কিন্তু আমার আব্বু জোরাজুরি করে রাজি করালো। ও আর একটা কথা ছিল। আমি বললাম বল। অনিক বলল গতকালকে তোর আব্বু আমাকে তোদের বাড়িতে ডাকছিল, আমি যাওয়ার পর দেখি বাসায় কেউ নেই, শুধু তোর আব্বু আর তোর আম্মু বসে আছে। আমি যাওয়ার পর তোর ব্যাপারে শুধু কিছু জিজ্ঞাসা করলো, তুই কই আছিস, কেমন আছিস, ভালো আছিস কিনা, তোর সাথে আমার যোগাযোগ হই কিনা, সেই আর কি। আমি বললাম তুই কি বলছিস? আমি বললাম যে তোর ব্যাপারে কোনো কিছুই জানি না, তোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি বললাম ভালো করছিস। অনেক বলল তবে একটা কথা। আমি বললাম কি? অনেক বলল ওনাদের দেখে মনে হলো ওনারা কেউ ভালো নেই, আন্টির চোখগুলো কেমন যেন লাল দেখাচ্ছিল, মনে হলো তোর কথা অনেক মনে পড়ে, ঘুম হয় না। ওনাদের কেমন জানি মনে হচ্ছিল, ওনাদের দেখে আমারও মনটা খারাপ হয়েছিল। আমার মনে কি হয় জানিস? ওনারা তোকে ক্ষমা করে দিয়েছে, তুই ফিরে এলে ওনারা তোকে ফিরিয়ে নিতে পারবে, ওনারা তোকে ক্ষমা করে দেবে। আমি বললাম না রে দোস্ত, এটা কখনো সম্ভব হয় না। আমার বাবা মা আমার উপর বেশি দিন রাগ করে থাকতে পারবে না, সেটা আমি জানি। আমি গেলে ওনারা হয়তো আমাকে ক্ষমা করে দেবে, কিন্তু ওনাদের সামনে তো আমার এই মুখ আমি দেখাতে চাই না। ওনারা হয়তো আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু সারা জীবন আমাকে একটা দর্শকের অপবাদ নিয়ে থাকতে হবে, মাথা নিচু করে বাঁচতে হবে। আমি কখনো পারবো না ওনাদের সামনে মাথা উঁচু করে কথা বলতে, বরং আমার জন্য ওনাদের প্রতিবেশীদের কাছে কথা শুনতে হবে। আমি বসির চাচ্ছু, ওনাকে আমি তো আমার মুখ কি করে দেখাবো? উনি তো আমাকে নিজের ছেলে মনে করতেন, আমাকে ভালোবাসতেন। আমি বাবার থেকে ওনাকে বেশি সম্মান দিতাম। সেই লোকটা কিভাবে পারবে আমাকে ক্ষমা করতে? কখনোই না। যতদিন না তারা সত্যিটা জানতে পারবে ততদিন কেউ আমাকে বিশ্বাস করতে পারবে না। সবাই আমাকে অবিশ্বাস করবে, সবাই দর্শক নামেই আমাকে চিনবে। এই সমাজের নারীগুলা যতই অবলাম, তারা কিন্তু আবার ততই শক্তিশালী। এক কথার এর সবচেয়ে বড় ভয়ঙ্কর উদাহরণ হলো নিলাম, আমার জীবনটাকে পুরো তছনছ করে দিছে। অনেক বলো আচ্ছা ভাই, তুই যা ভালো বুঝিস তুই তাই কর, অনেক রাত হইছে, ঘুমিয়ে পড়, আমিও ঘুমাবো। কিন্তু এখনই ওনাদের সামনে যাব না, আমি একদিন না একদিন প্রমাণ করেই ছাড়বো আমি দোষী ছিলাম না। যেদিন প্রমাণ করতে পারবো সেদিন সম্মান সহকারে নিজের বাসায় ফিরে যাব। আর সেই দিনটার কথা মনে পড়লে যেন ভালো লাগা একটা কাজ করে। কিন্তু তার আগে আমাকে কালকের জন্য কোনো একটা কিছু বের করতেই হবে। মা হয়তো না করবে। এখন প্রায় 1টা বাজে, এখন ঘুমিয়ে পড়ি, সকালে ব্রেকফাস্ট করার সময় না হয় কথা বলা যাবে। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। মা আমাকে ডেকে ব্রেকফাস্ট বানাতে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেছি, ওনারা খাবার নিয়ে আমার জন্য বসে আছে। আমি ওনাদের সাথে খাবার খেতে লাগলাম। আমার এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। আমি বললাম বাবা একটা কথা বলার ছিল। বাবা মা দুইজনে খাবার রেখে আমার দিকে তাকিয়ে রইল। ওনারা হয়তো অবাকই হলেন, কারণ আমি সচরাচর তেমন কথা বলি না। হঠাৎ খাবার টেবিলে কি এমন কথা বলবো, এই বিষয়টা নিয়ে তারা সিরিয়াস। বাবা বলল হ্যাঁ বল, কি বলতে চাস? আমি বললাম আগামীকাল তো অনেকের বড় বোনের বিয়ে এই বাড়িতে, তাই না? বাবা বলল কিন্তু কেন? আমি বললাম আসলে কালকের বিয়েতে আমার বাবা মাও আসবে, আমি চাই না ওনাদের সামনে যেতে। এ কথা শুনে দুইজনে আমার দিকে হা করে তাকিয়ে রইলেন। বাবা বলল তা তুমি এখন কি করতে চাও? আমি বললাম আমি চাচ্ছি আগামীকাল বাইরে কাটাতে। মা বলল না বাবা, দেখ তুমি এখানে আসছো মাত্র 2 মাস হয়েছে, তুমি ঢাকা শহর তেমন ভালো ছিল না, তোমার বাইরে যাওয়া লাগবো না। আমি বললাম কিন্তু মা ওনাদের সামনে আমি যেতে চাই না, আর এখানে থাকলে ওনাদের সামনে আমাকে যেতেই হবে। ওনারা আমাকে দেখলে ওনাদের বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে। মা বললো দেখো তুমি যদি ওনাদের সামনে না যেতে চাও তাহলে তোমাকে ছাদের স্টোর রুমটা আছে সেটা ঠিক করে দেব, তবুও তুমি বাহিরে যাবা না। একটু পর বাড়িতে ডেকোরেটর আসবে কাজ করতে, আমি তাদের বলে একটা ব্যবস্থা করে রাখবো যাতে সেদিকে কেউ না যেতে পারে।
আর আমি দুপুরে গিয়ে তোমার জন্য খাবার দিয়ে আসবো। ওনারা বিকালে চলে গেলে তুমি বাহিরে আসো। আমি বললাম কিন্তু মা। মা বলল কোনো কিন্তু আমি শুনতে চাই না। মায়ের চোখ যেন লাল হয়ে গেছে, হয়তো উনি আমাকে হারানোর ভয় পাচ্ছেন। কোনো কিছু করার নেই, মা যা বলছে তাই করতে হবে। বাবা তার উপরে কোনো কথা বলতে পারবে না। এই কয়দিনে আমি এটা ভালোই বুঝতে পারছি, কিন্তু মা এটা কেন বুঝতে পারছে না? বিয়ে বাড়িতে যে কোনো লোক বাসার যে কোনো জায়গায় যেতে পারবে। আমি অসহায়ভাবে বাবার দিকে তাকিয়ে রইলাম। বাবা বলল, দেখো বাবা, সালমা যা বলছে তাই মানম। আমি বরং মানুষ রেখে দেব, স্টোর রুমের সামনে যেতে দেব না কাউকে। আমি বললাম আচ্ছা। পরের দিন সকালবেলা আমি খুব ভোরে ঘুম থেকে উঠে স্টোর রুমে চলে আসলাম। এখন খুব ভোর, বিয়ে বাড়িতে তাই 2-4 লোক দেখা যাচ্ছে, কিন্তু মানুষের সমাগম একদম নেই। আমি যেটা নিয়ে বই পাইছিলাম, এখানে এসে সেই বইটা যেন কমে গেছে। রুমটা খুব ভালোভাবে আড়াল করে রাখা হয়েছে। রুমে অনেক আবর্জনা ছিল, মা লোক দিয়ে সেটা ব্যবস্থা করে নিয়েছে। চারপাশে ডেকোরেশন করা আছে, বাহির থেকে দেখলে বোঝা যাবে এখানে কোনো রুম নেই। যাক ভালোই হলো, আজকের দিনটা ভালোভাবে কেটে যাবে। এমন সময়